মা-বাবার কথা শুনে উৎসব জানতে পারল যে সে হলো দীপ্তার্ঘ সরকার। আর তখনই ছুটে আসে সে তাদের বাড়িতে এসে জড়িয়ে ধরে ঝাঁপিকে। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো আহির তিন্নিকে নেওয়ার জন্য আসলে দামোদর সরকার তখন বলতে লাগলো, হ্যাঁ ঝাঁপি দিয়ে দে না, তোর সাথে থাকা আর ওই আমার দ্বীপের সাথে থাকা তো একই কথা, দিয়ে দে। ঝাঁপি তখন বলতে লাগলো, কিচ্ছু মনে করবেন না আহির বাবু, আমি আপনাকে একটা কথা বলি। যবে থেকে উৎসববাবুর সাথে পরিচিত হয়েছে, এ, ওদের সবার ব্যবহার আলাদা আর আপনি একমাত্র খুব শান্তভাবে কথা বলেন। আহির তখন হাসতে থাকে। এইদিকে অনেক অপমান করতে থাকে বিথি আর অজান তাকে উৎসবের মা বাবা। আর বলতে লাগলো, আপনাদেরকে আর কতবার বলবো, আর দ্বিতীয়বার যদি আপনারা এই বাড়িতে হুটহাট চলে আসেন তাহলে কিন্তু আপনাদেরকে আমরা পুলিশে দিতে বাধ্য হব। তখনই বিথি রেগে যায় আর রেগে গিয়ে বলতে লাগলো, আপনারা এইভাবে একজন মানুষকে অপমান করতে পারেন না। আপনার ছেলে আর আমার ভাসুরটাকে তো দেখতে একই রকম। আপনারা যদি আমাদের জায়গায় থাকতেন তখন কি করতেন? ৮ বৎসর পর একজন মা যদি তার ছেলেকে এভাবে দেখতে পায় হুবহু তার ছেলের মতো, তখন তার মনের অবস্থা কি হয় আপনারা কি জানেন? আর আমরা আপনাদের বাড়িতে এসেছি শুধু ও একটুকু খাবার বানিয়ে নিয়ে এসেছে। মা তো তার ছেলের জন্য তার পছন্দের খাবারটা বানিয়ে নিয়ে আসতে পারে। আপনাদের ভালো লাগলে সেটা আপনারা ওকে খেতে দেবেন, না ইচ্ছে হলে আপনারা ফেলে দেবেন। এইভাবে অপমান করার আপনাদের কোনো অধিকার নেই। তখনই উৎসবের বোন কিছু বলতে গেলে তখন বলতে লাগলো, শুনো তোমার বয়স এখনো সেই পর্যন্ত হয়নি। একজন মায়ের বুকে যে কি কষ্ট সেটা মায়েরাই একমাত্র বুঝতে পারে। আর আপনিও তো একজন মা। আপনি কি করে পারলেন আরেকজন মাকে এভাবে অপমান করতে? হ্যাঁ, আপনারা একটু সংযত হয়ে কথা বললে তো হতো। কারণ উনি তো সন্তানহারা হয়ে এখন পাগলের মতো হয়ে গেছেন। তাই নিজের সন্তান ভেবে এখানে ছুটে এসেছেন। আপনারা কেন এইভাবে ওনার সাথে খারাপ ব্যবহার করছেন? আপনাদের মধ্যে কি মনুষ্যত্ববোধ বলতে কিছুই নেই? তখন কায়েরাও কিছু বলতে লাগলে বিথি তখন বলতে লাগলো, তুমি একদম আমাদের মাঝখানে কথা বলতে আসবে না। তুমি ছোট, ছোটর মতোই থাকো। তুমি এখনো মা হওনি তো মায়ের জ্বালা কতটুকু তুমি বুঝতে পারবে না। একটা মানুষ দেখো, সে সকাল থেকে ছেলের পছন্দের খাবার রান্না করে এখানে নিয়ে এসেছে। আর রীতিমতো তোমরা সবাই মিলে ওকে এভাবে অপমান করছো। এটা না উপরে একজন আছে তিনি দেখছেন। কোনোদিন এটা সহ্য করবেন না। মায়ের কষ্ট একমাত্র মায়েরাই বুঝে। কিন্তু এখন দেখছি সেটা উল্টো। একজন মা হয়ে এভাবে আরেকজন মাকে অপমান করতে পারে না কেউ। তখন উৎসব রায়চৌধুরীর বাবা কোনো কথাই বলে না। আর বিথি তখন বলতে লাগলো, মা এখানে আর এক মুহূর্ত থাকবেন না, চলুন এখান থেকে। তারপরও অজান্তা তার বানিয়ে আনা খাবারটা টেবিলের উপর রেখে বলতে লাগলো, আমার ছেলেকে একটু খাবারটা খেতে দিও। এই বলে বিথি আর অজান্তা যখন বেরিয়ে যায় তখন উৎসবের বাবা বলতে লাগলো, আর তো হাতের বাইরে সবকিছু চলে যাচ্ছে। আমার তো মনে হচ্ছে হাতের নাগালে আর কিছুই থাকবে না। উৎসবের মা তখন বলতে লাগলো, একদম ঠিক কথা বলেছো। এবার কি করব কিছুই তো বুঝতে পারছি না। অন্যদিকে দেখা যায় ঝাঁপি তখন আহিরকে বলতে লাগলো, শুনুন আপনাকে একটা কথা জিজ্ঞেস করে আপনি খারাপ কিছু বলবেন না। আ আপনার আর যে দিবি সেই উৎসব রায়চৌধুরীর সম্পর্ক কতদিনের? তখনই আহির বলতে লাগলো, অনেক দিনের সম্পর্ক। আহি তখন বলতে লাগলো, জাপিকে আপনার ব্যাপারে সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু দেখেছি। আপনি না অন্যান্য মেয়েদের অনুপ্রেরণা দেন। আপনাকে দেখে মানুষ শিখবে। তখনই জাপি বলতে লাগলো, সবকিছু হয়েছে আমার স্বামী দীপ্তার্ঘ বাবুর জন্য। তাই তো আপনাকে এই প্রশ্নটা জিজ্ঞাসা করলাম। আহি তখন বলতে লাগলো, আমাদের তো অনেক দিনের সম্পর্ক। তবে ওর জীবনে অনেক বড় একটা ঘটনা ঘটেছিল সেই থেকে ও এমন হয়ে গেছে। না হলে ও এমনটা না। তখনই জাপি বলতে লাগলো, কি এমন ঘটনা ঘটে গেছে? আর তখনই সেখানে দামোদর সরকার চলে আসে আর এসে বলতে লাগলো, এই জাপি এই দিদিভাই তো খুশিতে লাফাচ্ছে যাওয়ার জন্য। অন্যদিকে উৎসবের বাবা বলতে লাগলো, ও আমাদের ৩ জনের মধ্যেই তো কথাটা গোপন ছিল। এখন তো আমরা বুঝতে পারছি এখানে ইন্ডিয়াতে আসায় আমাদের জীবনে অনেক বড় ভুল হয়ে গেছে। এবার তো সত্যি আমাদের পিছুই ছাড়ছে না। সত্যিটা কি তাহলে শেষ পর্যন্ত ফোকাস হয়ে যাবে? আমরা কি আর সত্যিটা লুকিয়ে রাখতে পারবো না? উৎসবের মা তখন কান্নাকাটি করতে থাকে আর বলতে লাগলো, কেন যে আমরা এবার ইন্ডিয়াতে আসতে গেলাম সেটাও তো বুঝতে পারছি না। উৎসবের বাবা তখন বলতে লাগলো, সেই দিন এই খারাপ খবরটা আসার পর না আমাদের পায়ের তলার মাটি সরে গিয়েছিল। কেন? ওইদিন আমরা লন্ডন থেকে ইন্ডিয়া ফিরছিলাম আর ভয়াবহ দুর্ঘটনায় আমার ছেলেটা চিরতরে আমাদের কাছ থেকে সরিয়ে গিয়েছিল। সে ভয়াবহ মুহূর্তের কথাটা আমি আর মনে রাখতে চাই না। এদিকে ঝাঁপিয়ে আহিরকে বলতে লাগলো, শুনুন আমি একমাত্র আপনার ভরসায় আমার মেয়েটাকে দিচ্ছি। তখন আহির বলতে লাগলো, আপনি কোনো চিন্তা করবেন না। আমি নিচ্ছি, আমি আবার এনে দেব। আপনি এই নিয়ে একদম টেনশন করবেন না। এদিকে উৎসবের বাবা উৎসবের মাকে বলতে লাগলো, সেই ভয়াবহ দিনটা আমার জীবনে সবথেকে একটা কষ্টের দিন। আমি নিজের চোখে নিজের ছেলের লাশটা দেখেছিলাম। তখন উৎসবের মাও সেই ভয়াবহ দিনটার কথা মনে করে কান্না করতে থাকে। কারণ ওই দিন অ্যাক্সিডেন্টে তাদের ছেলে চিরতরে তাদের কাছ থেকে হারিয়ে গিয়েছে।
গিয়েছিল। আর তখন ওরা খুব কান্নাকাটি করছিল। ডাক্তারবাবু তখন বলেছিল মৃত্যুর আগে নাকি তার ছেলে দেহদান করে গিয়েছিল। তাই তার ছেলের বিভিন্ন প্রয়োজনীয় অঙ্গগুলি তারা রেখে দিয়েছে। তারপরে ওরা যখন বাড়ি ফিরে আসে তখন খুব কান্নাকাটি করতে থাকে সেই উৎসবের মা-বাবারা বাড়িতে। আর তখনই হঠাৎ করে তাদের বাড়ির এই দারোয়ান এসে খবর দেয় যে পাশের নদীতে নাকি একটা লাশ ভেসে এসেছে। লাশটার বুকে অনেকগুলি গুলি লেগেছে। তখন উৎসবের বাবা এটা শুনতে পেয়ে বলতে লাগলো, "এক্ষুনি ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে।" তখন উৎসবের মা আর বোনও বলতে লাগলো, "ও ভগবান মনে হয় আমাদেরকে আরেকটা সুযোগ দিয়েছে। আমিও তোমাদের সাথে যাবো।" এই বলে ওরা সবাই সেই লাশটাকে নিয়ে চলে যায় হাসপাতালে। আর ডাক্তারবাবু দেখে বলতে লাগলো, "উনি এখনো বেঁচে আছেন।" এইদিকে তিন্নি বলতে লাগলো, "মা আমি রেডি হয়ে গেছি। দেখো না কত সুন্দর করে সেজেছি। চলো এবার আমি বন্ধুর কাছে যাবো।" এই বলে আহিরের কোলে উঠে পড়ে। তখন দাদু বলে উঠে, "তিন্নি আমি যাবো। আমাকে ঘুরতে নিয়ে যাবে তোমার বন্ধু।" তখন তিন্নি বলতে লাগলো, "না, না দাদু তোমাকে কিছুতে নিয়ে যাবে না। বন্ধু আমাকে নিয়ে যাবে।" তখন জাফি বলতে লাগলো, "আর কত, কত পাকা কথা বলবে? তুমি অনেক দুষ্ট হয়ে গেছো। সেখানে গিয়ে যেন কোনো দুষ্টুমি না করো।" তখনই তিন্নি বলতে লাগলো, "বন্ধু দেরি হয়ে যাচ্ছে তো চলো, আমাদেরকে এক্ষুনি বেরোতে হবে।" এই বলে ওরা সেখান থেকে বেরিয়ে যায়। দামোদর সরকারকে তখন জাফি বলতে লাগলো, "বাবা তোমার কথা ভরসা করে কিন্তু আমি তিন্নিকে ছেড়েছি। তুমি তো সবটাই জানো।" দামোদরবাবু তখন মনে, মনে বলতে লাগলো, "তুই যাই কিছু বলিস না কেন, আমার মনে হয় ওই আমার ছেলে।" এদিকে উৎসবের মা কান্না করে তখন বলতে লাগলো, "ডাক্তারবাবু তখন বলেছিল ওর হার্টে এতটা গুলি লেগেছে যে ওর হার্টটা ট্রান্সপ্লান্ট করতে হবে। আর আমাদের ছেলের হার্টটা তখন হাসপাতালেই ছিল, কেউ নেয়নি। আর ওদের রক্তের গ্রুপ ম্যাচ হয়ে গেছিল। তাই ডাক্তারবাবুর কথায় সেই ই তাদের ছেলে উৎসবের হার্টটা দীপ্তার্ঘ সরকারের এর বুকে বসানো হয়েছিল। আর সেই দিন থেকে ওরা বলেছিল যে এই বিষয়টা যেন তাদের ৩ জনের মধ্যে গোপন থাকে। ডাক্তারবাবু এটাও বলেছিল যে পেশেন্ট এখন সুস্থ আছে কিন্তু সে তার পুরনো সমস্ত অতীত ভুলে গিয়েছে। তখনই উৎসবের মা বলতে লাগলো, "এই সুযোগটাই আমাদেরকে কাজে লাগাতে হবে। ও হবে আমাদের উৎসব।" আর তারপরে উৎসবের বোন এসে বাড়িতে সমস্ত ছবিগুলি মুভ করে দিয়েছিল। আর প্রত্যেকটা ছবিতে উৎসবকে বসিয়ে দিয়েছিল। এই কথাগুলি ওরা সব ৩ জন মিলে বলতে থাকে আর বলতে লাগলো, "আমি এইভাবে আমার ছেলেকে ফিরে পেয়েছি।" তখন উৎসবের বাবা বলতে লাগলো, "তারপরে তো ও ওর বিয়েটা আমরা দিয়ে দিই। আর ওর কোলে ছোট্ট একটা বাচ্চাও এসেছিল। কিন্তু ভগবানের সে সুখটা সইল না। ওর জীবন থেকে দুজনে হারিয়ে গিয়েছে। তারপর থেকে ছেলেটা এমন হয়ে গেছে।" উৎসবের মা তখন বলতে লাগলো, এবার কি সত্যি কি তাহলে আমাদেরকে সত্যির মুখোমুখি হতে হবে? উৎসব কি তাহলে এ এবার সমস্ত সত্যিটা জেনে যাবে?" কারণ উৎসব যখন হাসপাতালে অসুস্থ ছিল তখন ওরা দেখতে গিয়ে বলেছিল যে ও তাদের ছেলে। আর বোনটার তখন সমস্ত ছবিগুলি দেখিয়ে বলেছিল যে ওরা ৪ জনের পরিবার, ও তার বোন। আর তখন উৎসবের কিছু মনে ছিল না, সেইজন্য সে নিজেকে সেটাই ভেবেছিল। উৎসবের বাবা এই কথাগুলি বলতে থাকে আর বলতে লাগলো, "এবার আমরা কি করব? কি করব?" অন্যদিকে দেখা যায় আ সে বাড়িতে ফিরে আসে অজান্তা আর বৃতি কিন্তু অজান্তা বাড়িতে ফিরে এসে ঠাকুর মন্দিরের সামনে বসে কান্নাকাটি করতে থাকে। এদিকে উৎসবের মা যখন কান্নাকাটি করতে থাকে তখনই সেই মুহূর্তে উৎসব সেখানে চলে আসে। আর উৎসব সমস্ত কথাগুলি শুনে পেলে যে সেই হলো দীপ্তার্ঘ সরকার যাকে তারা নিজের ছেলে বানিয়ে রেখেছে। এদিকে বাড়িতে যাবে বলতে লাগলো, "মা ছাড়া লক্ষ্মী ওই লোকটা যেন রাজপুত্রের মতো আমাদের বাড়িতে চলে আসে।" আর তখনই উৎসব সেই দীপ্তার্ঘ সরকার চলে আসে ওদের বাড়িতে।